ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দেই? না না প্লিজ, এটা করবেন না। এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এই চাকরিটা না পেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আচ্ছা, কয়টা বাচ্চা আপনার? 9টা। 9টা বাচ্চা? 2 বছরে আপনি 9টা বাচ্চা নিয়ে ফেলেছেন। তাহলে বিয়ে করেছেন কয়টা? বেশি না, 6টা। আপনি তো দেখছি অনুমোদনের বাইরে 2টা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন। এতগুলো বউকে সময় দেন কি করে? এই তো সপ্তাহে 6 দিনে 6টা বউকে সময় দিই, আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য বরাদ্দ। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আর একটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে, কিন্তু এই টাইপের কোইন্সিডেন্স কিন্তু সুন্দর, তাই না? চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। কেমন নেপোটিজম হয়ে গেল না ব্যাপারটা? হলে হয়েছে, সমস্যা নেই। চলেন উঠেন। এটা ঠিক করবো? হ্যাঁ এখান থেকে একটা ডট দিয়ে তারপরে। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। উনি সাফার আমাদের অফিসে নতুন জয়েন করেছেন। ও হ্যালো, নাইস টু মিট ইউ। ম্যাডাম আপনি সবার সামনে আমাকে সাহেব বলে ডাকেন, ওকে তো আসাদ বলেই ডাকতে পারেন। সাহেব বলে ডাকলে নিজেকে খুব বয়স্ক মনে হয়। আমি তো আর বয়স্ক না, তাই না? আপনি চাইলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারবেন। সাফায়েত। জি। আচ্ছা সাহেব কিন্তু মাঝে মাঝে 5 লাইন মারবেন, কিন্তু ভয় পাবেন না। উনি একটু কমেডিয়ান পারসন। এটা ওনাকে দেখেই বোঝা যায়। আমাকে দেখে কমেডিয়ান মনে হয়? না না, ম্যাডাম বললো তাই আমিও বললাম। ম্যাডাম তো আদর করে আমাকে আরো অনেক কিছু বলে। আরো অনেক কিছুই? সেগুলো কি আচ্ছা সাহেব? ম্যাডাম যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আসাদ সাহেব বলা বন্ধ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কাজের বাইরে কোনো কথা হবে না। আসাদ সাহেব মনে একটু রাগ করেছেন। অনেকটা এমনই। উনি আসলে কখন রাগ করেন কখন ফান করেন সেটা বোঝা যায় না। ম্যাডাম আমি কিন্তু সিরিয়াস ম্যাডাম, সত্যি সিরিয়াস। এদিক ওদিক সিরিয়াসনেস না দেখিয়ে কাজে সিরিয়াস হন। চলেন সাফায়েত। এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা কোথায় যাচ্ছেন? কফি খেতে। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলেই খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন নাই? আচ্ছা ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। কিন্তু আপনি বিদেশে গিয়ে সেখানে সেটেল না হয়ে দেশে কেন ফিরে আসলেন? মার জন্য। মাকে রেখে এত দূর একা একা থাকতে ভালো লাগে না, তাই। আর এদিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। কেন? আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা তো খুলনায় থাকেন। ও জান, এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে একা থাকেন না? এত সহজ বললাম আর হয়ে গেল? আপনি চাইলেই কিন্তু পারেন। কিভাবে? আঙ্কেল আন্টিকে আপনার কাছে নিয়ে আসেন। সেটা অবশ্য আমি চাই। কেন? কারণ আমি আমার বাবা মার অবাধ্য মেয়ে, স্বাধীনতা চাই। বাবা মার সাথে থাকলে তার স্বাধীনতা পাবো না। আর গোপন কথা হচ্ছে আমার বাবা মার সেপারেশন আছে। মানুষ চাইলেই একা থাকতে পারে, আবার মানুষ চাইলেই একসাথে থাকতে পারে। তবে আরেকটা উপায়ও কিন্তু আছে। কি? বলবো।
হ্যাঁ শেফায়েত, এদিকে এসো। তোমাকে তুমি করেই বললাম, তোমার এসএসসি যেন কবে? না, আপনি আমাকে নাম ধরেই ডাকেন। এসএসসির সালটা আমি বলছি, একটু ম্যাডামকে আর্জেন্ট একটা ফাইল জমা দিয়ে আসছি। আরে রাখো তোমার ম্যাডাম, মানে ফাইল টাইল। তুমি অফিসে জয়েন করার পর থেকে দেখতেছি শুধু ম্যাডাম 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 করতেছো। তো আশেপাশে একটু তাকাও। আরে মিয়া, এই তাকানো বলি নাই, বললাম যে তোমার আশেপাশে যে এই যে আমরা কটা মানুষ আছি, আমাদের দিকে তাকাও। ও সরি, আমি আসলে আপনার কথাটা আগে বুঝি নাই। শোনো, তোমার সাথে অফিসের ব্যাপারে কিছু কথাবার্তা আছে। বলেন। তুমি এই অফিসে নতুন, তুমি সব কিছু জানবা না, নিয়ম কানুন, এটাই তো স্বাভাবিক নাকি? ভাই আমি কি কিছু করেছি? অফিসের কিছু নিয়ম কানুন আছে, তুমি জানো তো? হ্যাঁ, সেসব নিয়ম কানুন তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখাই ছিল। সেগুলোর বাইরেও কিছু অলিখিত নিয়মকানুন আছে। বুঝিনি। সেজন্যই তো ডেকেছি, বুঝিয়ে দিচ্ছি। ম্যাডামের আশেপাশে ঘোরাঘুরি করা যাবে না। ম্যাডামের রুমে পিয়নকে দিয়ে ফাইল পাঠাতে হবে। ম্যামের সাথে লাঞ্চ, ডিনার, লং ড্রাইভ কিচ্ছু করা যাবে না। ম্যাডামের আশেপাশে সবসময় থাকা যাবে না। তাহলে আমি কি কি করতে পারি ম্যাডামের সাথে? যেটা আসাদ ভাই ভালো জানে। না, এখানে তো আসলে ম্যাডামের সাথে কি করা যাবে না কি করা যাবে সেগুলো বলছেন, কিন্তু অফিসের নিয়ম কানুন তো কিছু বলছেন না। আরে মিয়া, এটাই তো নিয়ম কানুন। সব নিয়ম কানুন কি কাগজপত্রে লেখা থাকে? আচ্ছা, ম্যাডামের সাথে তাহলে কি করতে হবে? ম্যাডামের সাথে তুমি কিছুই করতে পারো না। জি আপনার ফাইলটা দেওয়ার কথা ছিল। জি, ফাইল তো রেডি, কিন্তু উনি আমাকে কিছু নিয়ম কানুন শেখাচ্ছিলেন, সেগুলো শুনছিলাম। নিয়ম কানুন? জি। ম্যাডাম, অফিসের কিছু নিয়ম কানুন আমরা তাকে শিখাচ্ছিলাম আর কি। বাহ, আপনার মতো এরকম সিনসিয়ার কলিগ থাকলে তো আমার অনেকটাই ভাবনা কমে যাবে। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি না। ভেরি গুড। তারপরে আপনি কি অফিস থেকে ফ্রি আছেন? জি জি, আছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিস শেষ করে আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে আলোচনা সেরে ফেলবো, ঠিক আছে? কি হলো, এনিথিং রং? না, ফাইলটা সরি। আমি কি করব? সেই তো অফিস শেষে আমার সাথে দেখা করতে চাইলো, কাজের ব্যাপারে কথা বলতে। এখানে আমার কি দোষ? তোমার এদিকে কিছু হইব না মিয়া, ম্যাডাম ডাকলে তুমি চলে যাবে গা? তুমি কি এতই সস্তা? ম্যাডাম আপনাকে ডাকলে আপনি যাইতেন না? ম্যাডাম তো আমরা ডাকেই না। থ্যাংক ইউ ফর দ্য গিফট। আচ্ছা, আমরা কালকে চিটাগং কি ফ্লাইটে যাচ্ছি? হ্যাঁ। তা আমি একটা জিনিস বুঝলাম না, যে এত ইম্পর্টেন্ট একটা মিটিং বস আমাদের সাথে যাচ্ছে না। বসে এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা নিয়ে ব্যস্ত থাকবেন। আর কিছু ফরেন ক্লায়েন্ট আসছে, তাদেরকে সময় দিতে হবে। আর তাছাড়া বস আমার প্রতি অনেক বেশি লাইক করেন। বোঝা যায়, কিন্তু আমার একটু টেনশন হচ্ছে। না, টেনশনের কিছু নেই, আমি আছি তো। হ্যাঁ, এই কারণে ভয়টা একটু কম লাগছে। বাসায় চলেন। এখন চা কফি কিছু? কফি তো খেলাম। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নামাই দিতে পারবে। কালকে তাহলে দেখা হবে সকালে। আল্লাহ হাফেজ।
সেলিব্রেশন? ইয়েস। আপনি জানেন আমার 3টি ইচ্ছা আছে। লেট মি গেস। আপনার প্রথম ইচ্ছা, ইউ ওয়ান্ট টু বি মিস ওয়ার্ল্ড। হাউ ফানি। আমি জানি আমি কেমন, আমি কারোর স্বীকৃতির ধার ধারি না। তাহলে বলুন আপনার 3টা ইচ্ছা কি? না বলে বরং এখনই পূরণ করে ফেলি। মানে? এটা ছিল আমার প্রথম ইচ্ছা। তো আপনার দ্বিতীয় ইচ্ছা কি? প্লেন থেকে লাফ দেয়া? না না, এর থেকেও ভয়ঙ্কর কিছু। যেমন? শাফায়েত। এটা হলো আমার তৃতীয় ইচ্ছা। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আসাদ সাহেব, জি ম্যাডাম। আপনার সাথে কি সাফায়েতের কোনো কথা হয়েছে এর মধ্যে? ম্যাডাম ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। ঠিক আছে ম্যাডাম এক্সকিউজ মি, কোনো কিছু কি হয়েছে? না মানে উনি অফিসে আসছে না তো, আর দেখলাম ফোন বন্ধ, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ও ম্যাডাম, আপনি কোনো টেনশনই করবেন না, আমি আছি না, আমি ব্যাপারটা দেখতেছি। জি, মানে 3-4 দিন হয়ে গেল তো, কিছু হলো কিনা। ও আচ্ছা সমস্যা নেই, আপনি আপনি কাজ করেন, কাজ করেন। ম্যাডাম Is anything wrong with you? নো। কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। কিছু তো অবশ্যই হয়েছে। কন্টিনিউয়াসলি তো একটা মানুষের ফোন এভাবে বন্ধ থাকার কথা না। কি হয়েছে আমাকে বলো।
আচ্ছা ঠিক আছে, তোমার এখন কিছু বলতে হবে না। আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব, তখন শুনবো। ও না, আরে সাফায়াত ভাই এতদিন কই ছিলেন? ফোন অফ, এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? কার বিয়ে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম তুই ডাকলে আমার উত্তর দিতে হবে কেন? আমি বলবো না। ভালো করে বলার মতো মুডে আমি নাই। সকালে মেইল আসছে, আমার স্কলারশিপটা হয়ে গেছে, কিন্তু মা যাওয়া আসার খরচ, বাদ বাকি যাবতীয় সব খরচের টাকা দিতে পারবে না বলে দিছে। তুই কি করবি রে? তুই টাকা কোত্থেকে পাবি? ফালতু কথা বলিস না তো, মন মেজাজ খারাপ আছে, যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে দিস, এখন যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। এই সামান্য বিষয় আমি এখান থেকে লাভ দিয়ে মরবো না, চিন্তা করিস না। তুই না থাকলে আমার কি হবে? দাঁড়া, সাফায়েত বিদেশ থেকে আসুক, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ, আমার স্যুপ খেতে একদম ভালো লাগে না, খাবো না। না, ওষুধ খাবো কিন্তু স্যুপ খাবো না। কিরে তিস্তা, কেমন আছিস? মায়ের শরীর ভালো এখন? মা, তোমার শরীর এখন কেমন? আগের থেকে অনেক ভালো। তুই কেমন আছিস? আমি আছি ভালোই। তিস্তার কি হলো? কিছু না বলে চলে গেল যে?
কোথাও যায়নি, এখানেই বসে আছে। মনে হয় তোর উপরেই রাগ করেছে, আগের মতো তোর সাথে যোগাযোগ হয় না তো সেই জন্য। তুমি ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? ওরে বাবা, তিস্তা থাকতে অনিয়ম করার কোনো সুযোগ আছে নাকি? সে তো এই যে স্যুপ খাওয়াবে আমাকে, আমি একদম পছন্দ করি না বুঝলি সাফায়াত। তারপর ওষুধ খেতে হবে। তিস্তা কোথায়? ওকে একটু ফোনটা দাও। দিচ্ছি। কি রে, কেমন আছিস? ভালো রে। এখন তো আর আগের মতো কেউ নেই যে আমাকে রান্না করে খাওয়াবে। কেন, সবকিছু টক আচার দিয়ে রান্না করবি? মা কেমন আছে? তোর বকাতেই কাজ হয় না, আর আমি বকা দিলে কাজ হবে? তুই না থাকলে যে আমার কি হতো। এই যে আমার বাইরে যাওয়া হতো না, মাকে কে হসপিটালে নিয়ে যেত? তোরা না থাকলে মাকে হয়তো বাঁচানোই যেত না। এতদিন ধরে তোরাই তো ছায়া হয়েছিলি। আচ্ছা শোন, কাকা কেমন আছে? যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো, ঠিক আছে? মায়ের খেয়াল রাখিস, হ্যাঁ? আমাদের বাড়িওয়ালা রেজা আঙ্কেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে, সেখানে মা কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। সারাদিন অফিস করে আসছি, কি বলবি বল? এখন মার্কেট গিয়ে কি করব? তুই কিন্তু আমার বিরক্ত করতেছিস। সুন্দর। কি রে, দেখি বল, না দেখি বলি সুন্দর? এটা বিয়ের শাড়ি পছন্দ করছে, ওকে মানাবি কিনা ঠিক মতো বলবি না? হ্যাঁ মা, দেখেছি, ভীষণ মানাবে। সাফায়েত, তুমি আর তিস্তা একসাথে বড় হয়েছো, একজন আরেকজনকে চেনো জানো, সেই ভাবনা থেকেই আমি তোমার মাকে তোমাদের বিয়ের কথা বলি। তোমার মাও ওকে পছন্দ করে, সেভাবেই সবকিছু ঠিকঠাক। আঙ্কেল, আপনি হঠাৎ এসব বলছেন যে? সাফায়েত, আমার একটাই মেয়ে, ও কথা বলতে পারে না তো, তাই ওর কথা কেউ না বুঝলে বহু কষ্ট পায়। তুমি ছাড়া তিস্তাকে অন্য কারো হাতে তুলে দিতে সাহস পাই না। তুমি ওকে কোনো কষ্ট দিও না, ওকে যত্নে রেখো। আঙ্কেল, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? বাবা, আমি কিন্তু একজন পিতা, আমি অনেক কিছুই বুঝি। তোমাকে আমি আমার ছেলের মতো মনে করি। তুমি ওকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার মেয়েকে কখনো কষ্ট দেব না। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।
কোত্থেকে শুরু করব এটা বুঝতে পারতেছি না। It's not fun. আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। তিস্তা, আসলে দেখ, আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। তো আমার মনে হয় যে আমি তোকে বিয়ে করলে কখনো সুখী হইতে পারবো না, কখনো ভালো থাকবো না। আর একটা বিষয় হচ্ছে, অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকেই চিনি, বিদেশ যাওয়ার আগ থেকে। But I have slept with her. Thank you. স্যার, আপনি কি অহনা ম্যাডামের কাছে আসছিলেন? জি। উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে?
কোথায় গেছে এটা আমাকে বলে যায়নি, তবে উনি এখান থেকে বাসা ছাড়ে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। দাঁড়ান স্যার, আমি প্যাকেটটা নিয়ে আসতেছি। এই যে স্যার, আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। সাফায়াত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি। সিমরান আমাকে সব বলেছে, জানি বলেই তোমাকে প্রতারক বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয় যে আমার নয় তার পিছু ছুটবো আমি কতকাল। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই। সহজ সুন্দর একটা জীবন হোক তোমার, তবে জেনে রেখো তুমি আমার শেষ ভালোবাসা।